আরিয়ানের এখন ঠোঁটে হাসি, কিন্তু চোখে পানি চিকচিক করছে। জয়ী হওয়ার হাসি দিয়ে বলল, দেখলে তো মিশু, আমি কিন্তু তোমার কাছে যাইনি, নিজের প্রতিজ্ঞাও ভাঙতে দেইনি। এখন দেখো তুমি নিজেই চলে এলে আমার কাছে। হ্যাঁ, কারণ আমি অমানুষ নই। আপনার মতো হয়তো আমি নোংরা মেয়ের কাতারে পড়তেই পারি, কিন্তু আপনার মতের ভিত্তিতে তো আর আমার সত্তা গড়ে ওঠেনি। চোখে বিরাজমান খুশির জিলিক মুহূর্তে মিলিয়ে গেল আরিয়ানের। একরাশ অসহায়তা এসে ভার করল আবারও। মিশু, আমাকে একটু অতীতটা পরিষ্কার করতে দাও। আমি সব বলছি তোমাকে বুঝিয়ে। প্রয়োজন নেই, আমি সব শুনেছি। সব শুনেও তুমি এভাবে কথা বলছো মিশু? তো আপনার মতে এখন আমার কি করা উচিত? খুশিতে উড়া ধরা নাচা উচিত? কি মজা কি মজা বলে হাততালি দেওয়া উচিত? তোমার এখনো আমাকে অপরাধী মনে হয় তাহলে? সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তুমি শোনোনি মোনা কি করেছিল আমার সাথে? শুধু আমি না, আমার পুরো পরিবারের সাথে। মোনার কারণে শুধু তোমার ক্ষতি হয়েছিল এমনটা কিন্তু নয় মিসরাত। সে আমাদের পরিবারেরও যথেষ্ট ক্ষতি করে দিয়ে গিয়েছে। তা তো অবশ্যই, আপনাদের পরিবারের ক্ষতি করেছে বলেই তো আজকে আপনি এই জায়গায়। নয়তো আরিয়ান হক কি আর যেই সেই মেয়ের পেছনে ঘুরে, তাও এমন মেয়ে যার যোগ্যতা নিয়ে সকলের সামনে একদিন প্রশ্ন তুলেছিল। যাক সেসব কথা, আপনি আমাকে দেখতে চেয়েছিলেন, নিন এসেছি আমি। এখন বলুন কি বলবেন। মিসরাতের থেকে নজর সরিয়ে নুজহাতের দিকে তাকালো আরিয়ান। নজাত, তুই বলিসনি আমি যে মোনার কথা বিশ্বাস করিনি? বলিসনি আমি যে ছবিগুলো সত্যি বলে বিশ্বাস করিনি? বলিসনি তুই? কিছুই বলা বাদ রাখিনি ভাইয়া। আমি, আব্বু, আম্মু, ইস্তিয়াক প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যতটুকু অতীত তুলে ধরা সম্ভব সবটাই করেছি। এতটা নির্দয় কিভাবে হতে পারো তুমি মিশু? রাত এখন 12:30 বাজে প্রায়। এর বেশি রাত করা আমাদের ঠিক হবে না। মিশে চলে আয়। রিনু আক্তার দরজার সামনে দাঁড়িয়ে কথাটা বললেন। ওনার কথা শুনে সকলের দৃষ্টি এখনো ওনার দিকেই নিক্ষিপ্ত। মিসরাত মাথা নেড়ে সম্মতি জানিয়ে রিনু আক্তারের কাছে চলে গেল। বেশ জানতে ইচ্ছে করছে যে আপনারা মোনার কাছ থেকে ঠিক কিভাবে প্রতারিত হয়ে এসেছেন, কিন্তু কেন জানি আপনাদের পেছনে আর সময় নষ্ট করার ইচ্ছে নেই। এটা ভাববেন না যে আমরা আপনাদের ক্ষমা করিনি। ক্ষমা আমরা করে দিয়েছি, কিন্তু সম্পর্ক বোধ হয় এমন একটা জিনিস যেটা একবার নষ্ট হয়ে গেলে আর দ্বিতীয়বার জোড়া লাগাতে কষ্ট হয়। আর এখন আসলে আপনাদের সাথে সম্পর্ক জোড়া লাগানোর বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তাই আমরা এখন চলি। নিজের ছেলেকে একটু দেখে রাখবেন, চোখে চোখে রাখবেন। আমার মেয়ে জীবনে এগিয়ে যাচ্ছে, আপনার ছেলেও যাতে সেটাই করে। অবশ্য না করলেও সেটা আপনাদের ব্যাপার, কিন্তু তার প্রভাব যেন আমার মেয়ের উপর না পড়ে। আমার মেয়ের আশেপাশেও আপনার ছেলেকে যাতে না দেখি। একটা ভুল ভাবি, একটা ভুল আমাদের সব কিছু শেষ করে দিল। আমাদের ব্যবসা কত বড় ধস নেমেছিল জানেন ভাবি? কত ক্ষতি হয়েছিল, লাখ লাখ টাকা তোলা হয়েছিল, যার কোনো হদিস পেতাম না। সব করেছে ওই মোনা। আমার ছেলের জীবনটাও তো নষ্ট করেছে। আবার কোম্পানির চূড়ান্ত ক্ষতি করে দিয়ে গেছে সেই মেয়ে। একটু আগেই জিজ্ঞেস করলেন না কিভাবে সে ধরা পড়ল? কিভাবে আমরা বুঝলাম সে প্রতারণা করেছে আমাদের সাথে? আমরা নিজেরাই বুঝতে পারিনি ভাবি। মোনা অনেক বড় মাপের খেলোয়াড়। সে আরিয়ানের সাথে সাথে আমাদেরও নিজের ভালো মানুষই দেখিয়ে ভুলিয়ে রাখত। সে আমাদের সামনে এমন কোনো কাণ্ড কারখানা করতো না যাতে কোনোভাবেই আমাদের সন্দেহের দৃষ্টি সে পড়ে যায়। একদিন নজু নিজেই মনের ভেতরে জমে থাকা কষ্ট, ক্ষোভ জমিয়ে রাখতেন না। পরে চলে গিয়েছিল ইতিসাহিকের কাছে। গিয়েছিল ওই যে ভিডিও আর ছবিগুলো দেখিয়ে তাকে বেশ কিছু কথা শুনিয়ে আসতো। কারণ তালি তো আর এক হাতে বাজে না। সে ছবি আর ভিডিওগুলোকে সত্যি ভেবে ধরে নিয়ে মিসরাতকে যা বলা তা তো আরিয়ান বলেছিল, কিন্তু সব কিছু তো আর মিসরাত একাই করেনি। ইস্তিয়াক সেখানে তার সঙ্গ দিয়েছে বলে করতে পেরেছে এমনটা ধারণা ছিল আমাদের। আর তাই সেজন্য নজু গিয়েছিল ইসরাতকে কাছে। যখন ইসিয়াতকে সবগুলো ছবি ভিডিও দেখানো হয় তখন নাকি সেগুলো
সাথে সাথে আছাড় মেরে ভেঙে দিয়েছিল ইশতিয়াক। সে দৃঢ়তার সঙ্গে সব কিছু অস্বীকার করতে লাগলো। প্রথমে আমরা কেউ তার কথা বিশ্বাস করতে উঠতে পারেনি। ভেবেছিলাম সে নিজেই বেঁচে যাওয়ার জন্য মিথ্যা কাহিনী সাজাচ্ছে, কিন্তু তার নিজের জবাবের অটল থাকায় দৃঢ়তায় আমাদের ভাবিয়ে তুলত। সাথে যখন ইশতিয়াক এটাও বলল যে প্রপোজ করার মুহূর্তটুকু সারা বাকি সবটাই মিথ্যা, তখন আমার বাকি ছবি আর ভিডিওগুলো টেস্ট করে দিলাম। এরপর যা হওয়ার তা তো হলো, প্রমাণিত হলো যে এগুলো সব মিথ্যা। আরিয়ান তখন মোনাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু তার আগে আমি ওকে বলেছিলাম যেহেতু একটা ক্ষতি সে আমাদের ইতিমধ্যেই করে দিয়েছে, তার অন্য ক্ষতি হিসাবে খাতাটাও আমরা একটুখানি দেখি, এখানেও মোনার হাত আছে কিনা। কোম্পানির কথা বলছি আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আরিয়ান একদিন আমাকে গুদাম ঘরে ঘটনা কিছু আন্দাজ করতে পেরে আমি সেখানে গিয়ে দেখলাম জয়নাল চেয়ারের সাথে বাঁধা অবস্থায় প্রায় অর্ধাঙ্গ অবস্থায় আছে, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, মুখে কালশিটের দাগ। আরিয়ানের কিসের সন্দেহের কারণে জয়নাল এই অবস্থা আমি বুঝতে পারলাম। তবুও আমি কিছু জিজ্ঞেস করার আগেই আরিয়ান আমাকে বলল জয়নাল বেইমানি করেছে আমাদের সাথে। মূলত সোয়াব ভাইয়ের আর জয়নাল ছাড়া বিশ্বস্ত কর্মচারী আমাদের আর কেউ ছিল না। যেহেতু শোয়েব ভাই সেখানে ছিল না, তখন ভাই কোম্পানির টাকা হাতানোর কাজটা সে খুব সহজে মোনার দ্বারা করা সম্ভব সেটা আরিয়ান বুঝতে পেরেছিল। তবে এটাও বুঝতে পেরেছিল যে কোম্পানির সকল তথ্য জানে এমন কারোর সাথে গভীর ষড়যন্ত্র না করে এই কাজ মোনার পক্ষে করা সম্ভব নয়। ঠিক সেই কারণে আরিয়ান নজর রাখছিল জয়নালের উপর। কিছু কিছু কর্মকাণ্ডের কারণে জয়নালের প্রতি আরিয়ানের এই সন্দেহ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। এরপর তাকে গুদাম ঘরে এনে বেদম প্রহরে করলো। ব্যাস, বের হয়ে গেল সব সত্যি কথা জয়নালের মুখ থেকে। আমরা মোনার সাথে টাকার হাতানোর সম্পূর্ণতা খুঁজতেছি, কিন্তু আগেই বলেছি মোনা যথেষ্ট চতুর ছিল এসব কাজে। সে কোনো প্রমাণ রাখেনি এসব কাজে। ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার আগেই সে সব প্রমাণ লোপাট করে দিয়েছিল। শুধুমাত্র অপরাধের প্রমাণ হিসাবে সাক্ষী ছিল জয়নাল আর বাকিরা, কিন্তু তাতে করে কোনো প্রমাণ হয় নাই, কোনো ডকুমেন্ট বা কিছুই ছিল না। আদালত তো শুধু মুখের কথা বিশ্বাস করে না, তাই মোনা কোনো শাস্তি না পেয়েই পার হয়ে গেল। এখনও তার কিছু করতে পারিনি আমরা। মোনা চলে গিয়েছিল জয়নালের ধরা পড়ার পরপরই। আমি জানি না যে কিভাবে মোনা জয়নালের ধরা পড়ে যাওয়া খবরও পেয়ে গেছিল, আর এরপর থেকে এভাবেই চলছে। আহনাফ হক একটা দীর্ঘশ্বাস ছাড়ার মাধ্যমে নিজের কথার ইতি টানলেন। আমরা আমাদের মতো সবকিছু ভুলে সামনে এগিয়ে গেছি। আশা করি আপনি এবং আপনারা সবাই এমনটাই করবেন। পুরাতন জিনিস আর আঁকড়ে ধরে বসে থেকে লাভ নেই। ভালো থাকবেন, চলি। রেনু আক্তার মিসরাতের হাত ধরে রুম থেকে বের হওয়ার জন্য কেবল এক পা সামনে আগালেন, এর মধ্যেই আবার থামতে হলো ওনাকে আরিয়ানের কথা শুনে। আমি একটু মিশুর সাথে একান্তে কথা বলতে চাই আন্টি, প্লিজ। আহনাফ সাহেব, আপনার ছেলে বোধহয় শুনতে পানি আমি একটু আগে কি বলেছি। তবে আশা করছি আপনি এবং আপনারা বড়রা না, তাই ছেলেকে ভালো করে বুঝিয়ে দেবেন। আন্টি প্লিজ, আন্টি শেষবারের মতো একটা সুযোগ চাইছি, প্লিজ আন্টি, এই ছোট্ট সুযোগটুকু আমাকে দিন। এটাই আমার জন্য অনেক বড় কিছু হবে। আমার হবু বড় জামাতা এখন বাইরে দাঁড়িয়ে আছে আরিয়ান, আর তুমি বলছো আমি তোমার সাথে একান্ত এই রুমে মিশুকে ছেড়ে চলে যাব? তুমি যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে। আশা করব আমি বোকার মতো আবদার করে বসবে না আমার কাছে, আর করলেও আমি রাখতে বাধ্য নই। জোহরা বেগম দ্রুত পায়ে হেঁটে রেনু আক্তারের সামনে গিয়ে দাঁড়ালেন। ভাবি, আপনি তো একজন মা,
একটু আমার কষ্টটা বোঝার চেষ্টা করুন ভাবি, দয়া করুন একটু আমার উপর। আমার ছেলেটা এখনও কিন্তু সুস্থ হয়ে ওঠেনি, তাকে উত্তেজিত করতে মানা আছে। সে শেষবারের মতো একটা সুযোগ চেয়েছে, দয়া করে এই অনুরোধটুকু রাখুন। হাত জোর করে কেঁদে যাচ্ছেন জোহরা বেগম একাধারে। কোথাও একটা খারাপ লাগা কাজ করলো রেনু আক্তারের। ঠিক 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে যা কথা বলার বলে শেষ করে নিতে বলুন আপনার ছেলেকে। এরপর একটা সেকেন্ডও যদি আমি আমার মেয়েকে এখানে রাখবো না। এবার আপনারা আর যাই বলুন না কেন। মিশ্রাতের দিকে তাকিয়ে চোখের ইশারায় কি যেন একটা বোঝালেন রেনু আক্তার। এরপর বেরিয়ে গেলেন সেই রুম থেকে। উনি চলে যাওয়ার পর বাকিরাও চলে গেল। রুমে এখন শুধু আরিয়ান আর মিশ্রাত। একটু আমার পাশে এসে বসবে মিশু? সময় ঠিক 5 মিনিট মিস্টার হক। সময় নষ্ট করতে চাইলে করতেই পারেন। আপনার কথা শোনার জন্য এখানে আছি আমি, আপনার পাশে বসার জন্য নয়। তাই সেই আবদারটা না করলেই বরং আপনার সময় বাঁচবে। আমি আর কি করলে আমাকে তুমি ক্ষমা করবে একটু বলতে পারো? কে বলল আমি আপনাকে ক্ষমা করিনি? সত্যি মিশু, তুমি সত্যি বলছো? আসলেই ক্ষমা পেয়েছি আমি? হ্যাঁ, পেয়েছেন। শুধু আমার থেকেই নয়, আমার পরিবারের থেকেও পাবেন। আর কিছু জানতে চান? ক্ষমা যদি পেয়েই থাকি তাহলে এভাবে কেন কথা বলছো আমার সাথে তুমি? আগের মতো কেন নয়? আপনি বোধহয় আমার কথা বুঝতে পারেননি মিস্টার হক। আমি আপনাকে ক্ষমা করেছি বলেছি, এটা বলিনি যে আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সাথে আপনার জীবনে আবারও ফিরে যাব। আপনাকে আমি ক্ষমা করেছি এটা ভেবে যে তখন পরিস্থিতি আপনাদের প্রতিকূলে ছিল। আপনারা সবাই মিথ্যা প্রমাণ দেখে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন, আর সব কিছুর মূলে ছিল মোনা। আপনাদেরকেও বোকা বানানো হয়েছে, আপনাদের নিজেদেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আপনাকে আমি ক্ষমা করেই দিলাম না হয়। কিন্তু এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে আমার বিরুদ্ধে অপমানকর মন্তব্য আপনিই করেছিলেন। আমাকে নষ্টা চরিত্রহীন পদবি আপনিই দিয়েছিলেন। বলুন না, এটা অস্বীকার করার কোনো উপায় আছে কি? আমার বোনের কান্না আমার সহ্য হয়নি মিশু। সে একটা ছোট বাচ্চার মতো কান্না করছিল। তার কান্নার কারণ তখন তোমাকে ভেবেছিলাম আমি, তার অপরাধী তোমাকে ভেবেছিলাম আমি। আমার বোনের কষ্টের কারণ যে, তাকে কি আমি এত সহজে ছেড়ে দিতে পারি বলো? আজকে যদি ইসরাতের উপর কোনো কিছু আসে, তুমি থাকবে চুপ করে? সেদিন রাতে ইসরাত তার বান্ধবীর বাসায় ছিল, আর কয়েক ঘন্টার জন্যে তার ফোন বন্ধ ছিল বিধায় তুমি তো পাগল পাগল হয়ে গিয়েছিলে। তাহলে আমি কি আমার বোনের কষ্ট সহ্য করতে পারি? ইসরাত যেমন তোমার বোন, নুজহাতও তো আমার বোন। কি? কিন্তু আপনার বোনের সঠিক অপরাধীকে চিহ্নিত না করে মোনার কথায় নেচে নেচে যে আমাকে একটা তৃতীয় শ্রেণীর মানুষের কাতারে নিয়ে দাঁড় করিয়েছিলেন, সেটা আমি কি করে ভুলি? আপনার বোনের সাথে ন্যায় করতে গিয়ে যে আপনি আমার সাথে অন্যায় করেছিলেন, সেটা আমি কিভাবে ভুলি? তার জন্য তো আমি অনুতপ্ত মিশু। তোমার জন্য আমি 10টা মাস আমার পরিবার থেকে দূরে। ভালোবাসি তো মিশু। আমার ভালোবাসা কি তুমি একটু বুঝতে পারো না? যেখানে সম্মান নেই সেখানে কিসের ভালোবাসা আরিয়ান হক? গণিকা চেনেন? আরো সহজ বাংলায় বলি, পতিতা চেনেন? তারা টাকার জন্য বিক্রি হয়। তাদেরকে আমাদের সমাজ নোংরা চোখে দেখে, কারণ টাকার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তারা নোংরামি করে বেড়ায়। তাদের দিকে সমাজ কেমন দৃষ্টিতে তাকায় জানেন? হয়তো জানেন না, আমিও জানতাম না, কিন্তু আপনার বদৌলতে আমি সেটাও জানতে পেরেছিলাম। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় তৎপর মিশ্রাত। অনেক কষ্টে একটা ডুব গিল সে। পতিতাদের সাথে টাকার প্রয়োজনীয়তা, অথচ আপনি কি বলেছিলেন মনে আছে? আমার নাকি ছেলের লোভ, অর্থাৎ আমার চরিত্রটাই এমন যে টাকা ছাড়াও আমি সেই ছেলের সাথে। চুপ করো মিশু, প্লিজ চুপ করো। আমি আর শুনতে পারছি না। আমি এত কিছু ভেবে তোমাকে তখন বলিনি মিশু। কিন্তু আপনার বলার অর্থ তো তখন সেটাই দাঁড়িয়েছিল আরিয়ান। জানেন, সেখানে উপস্থিত থাকা প্রতিটা মানুষ তখন আমার দিকে কেমন দৃষ্টিতে তাকাচ্ছিল জানেন না আপনি? আমার আজও সেই দৃষ্টি চোখের সামনে যখনই ভেসে ওঠে, তখন গায়ে কাঁটা দিয়ে ওঠে, শিউরে উঠি আমি। সেদিনটা আমার জন্য একটা কালো অধ্যায় ছাড়া আর কিছুই ছিল না। যথেষ্ট সময় লেগেছে সেসব ভুলে যেতে। এখন আপনি বলছেন আবারও আপনার সাথে আমি সেই শহরে, সেই জায়গায় ফিরে যেতে।
যেখানে আপনি আমাকে এইরকম ভাবে অপমান করেছিলেন? কালো জাদুর নাম তো শুনেছেন, তাই না? যারা কালো জাদু করে তাদের কি বলে বলুন তো? ডাকিনি সম্ভবত। এখন আপনি কি চান চরিত্রহীন হওয়ার সাথে সাথে আমাকে ডাকিনি বলা হোক? মানে? 5 বছর 10 মাস আগে যেই মেয়েকে আপনি এবং আপনার পরিবার চরিত্রহীন ভেবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, ঠিক 5 বছর 10 মাস পর আবার সেই মেয়েকেই তারা সসম্মানে বউয়ের মর্যাদা দিয়ে ঘরে তুলবে। এটাকে জাদুবিদ্যা ছাড়া আর কি বলা যায় বলুন তো? এতদিন পর্যন্ত আমার চরিত্র নিয়ে ছি করেছে সেখানকার মানুষ। এখন তো প্রশ্ন তুলবে আমার মা বাবার শিক্ষা নিয়ে। এসব কালো জাদু করে হোক পরিবারকে বশে আনার শিক্ষা পেয়েছি কিনা তাদের থেকে। মিসরাত, তুমি যেভাবে বিষয়টাকে জটিল করে দেখছো সেটা ততটাও জটিল নয়। আমি সব ঠিক। আমার বিয়ের নিমন্ত্রণ রইল, আগাম নিমন্ত্রণ দিয়ে রাখলাম। অবশ্য তার আগে ইস্যুর বিয়ে আছে, সপরিবারে চলে আসবে। চোখ জুড়ে কাঠিন্যের ছাপ দেখা গেল আরিয়ানের। আমার এত আকুতি মিনতির কোনো দাম নেই তোমার কাছে? তাহলে কেন এসেছো এখানে? কেন এসেছো আমি অ্যাক্সিডেন্ট করেছি এটা জানবার পর? ওই যে বললাম আমি মানুষ, আর আপনার এই অবস্থা দেখে আমার মনে করুণার জন্ম নিয়েছিল। দয়া করে করুণা আর ভালোবাসাকে এক করে ফেলবেন না। করুণা এক রাস্তার কুকুরের জন্যও আসতে পারে, ভালোবাসা কিন্তু নয়। মিশু, আমাকে কুকুরের সাথে তুলনা করলে? সম্মানে লাগলো বুঝি? আমাকে চরিত্রহীন বলার পরেও এখন এসেছেন আমাকে ফিরিয়ে নিয়ে যেতে নিজের জীবনে, অথচ কুকুর আপনাকে সরাসরি আমি বলিও নি। এরপরেও কেমন জ্বলে উঠলেন মনে হলো। নিজের উপর পড়লে তখন বোঝা যায় ঠিকই, তাই না? আমাকে মানুষ মনে হয় না তোর, তাই না? এত কিছু করার পরেও তোর মন এতটুকু গলেনি, তাই না? কি করেছেন আপনি? 10 মাস দেবদাস হয়ে ঘুরেছেন। সেসব তো পাড়ার ছ্যাঁচড়া ছেলেপেলেরাও করে। আপনি আমার সাথে যা করেছেন তার ভর্তুকি হিসেবে নিজের 10 মাসের ছ্যাঁচড়ামিপনাকে তুলনা করছেন। আমার কষ্টটা অনেক বেশি ছিল মিস্টার হক। আপনার এসব 2-4টে ভালো ভালো কথা আমার মনে যে দাগ কেটেছে তা কিছুতেই মেটাতে পারবে না। এত বড় একটা কষ্টের ভর্তুকি আপনার বলা শুধু সরি আমি অনুতপ্ত, এটা হতে পারে না নিশ্চয়ই। তো আর কি চাস তুই? মরে যাই আমি, নিজের জীবনটা দিয়ে দেই, এরপরে কলিজা ঠান্ডা হবে তোর? মন গলবে তোর? আপনার ডিকশনারিতে বোধহয় জীবন দেওয়া বা নেওয়া ছাড়া আর কোনো শব্দ নেই। তাই তো কোনো কিছু যাচাই বাছাই না করে ছুটেছিলেন সাদমানের ক্ষতি করতে। আর এখন বলেন নিজেই জীবন দিয়ে দিবেন কিনা। হাতে থাকা ফোনে একটু পর পর সময় দেখছেন রিনু আক্তার। 5 মিনিট হতে আর 40 সেকেন্ড বাকি। তবে সেই 40 সেকেন্ড অবধি এখানে দাঁড়িয়ে আর অপেক্ষা করতে পারেননি তিনি, কারণ তার আগেই আরিয়ান রুম থেকে ভেসে আসলো মিসরাতের চিৎকার। রিনু আক্তার সমেত বাকিরা রুমে ঢুকে যা দেখলো তাতে যেন সকলের চক্ষু চড়ক গাছ। আরিয়ানের হাতে থাকা ক্যানোলাটা টান পরে জায়গা থেকে সরে গিয়ে এখন গড়গড় করে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। আরিয়ান এখন মিসরাতের দু কাঁধ ধরে জাঁকিয়ে যাচ্ছে, আর তার সাথে একটাই কথা, এত কিছু করেও শেষ পর্যন্ত আমি হার মানব না। আমি তোকে নিয়ে যাবই আমার সাথে। তুই আমার মানে আমার। অপরদিকে মিসরাত চিৎকার করছে, কারণ আরিয়ানের শরীর থেকে প্রচুর ব্লাড লস্ট হয়ে যাচ্ছে এখন। এমনিতেই অ্যাক্সিডেন্ট করার পর ডক্টর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এটাকেই বলেছিলেন। একটু আগে কেবল তার সেন্স ফিরেছে। বিছানা থেকে তড়িঘড়ি করে ওঠার সময় হাতে টান পরে ক্যানোলা সরে গিয়েছে, তাই এখন এই অবস্থা। অথচ আরিয়ানের যেন এতে বিন্দুমাত্র লক্ষ্য নেই। আরিয়ানের অবস্থা পাছে না আরও খারাপ হয়ে যায়, সেটাই মিসরাতের চিৎকার চেঁচামেচির কারণ। এখন অবস্থা এতটাই হয়েছে যে আরিয়ান একই কথা বারবারই তোতা পাখির মতো আওড়ে যাচ্ছে। আর আরিয়ানের এই অবস্থা দেখে মিসরাত চিৎকার করছে, এ কি হচ্ছে কি? আমার মেয়েকে ছাড়ো, ছাড়ো বলছি। রিনু আক্তার আরিয়ানের কাছ থেকে মিসরাতকে সরানোর চেষ্টা করলেও তিনি পুরোপুরি ব্যর্থ হলেন। সাদমান দ্রুত দৌড়ে এসে মিসরাতকে আরিয়ানের হাতের বন্ধনী থেকে ছুটানোর চেষ্টা করলো। সে এই চেষ্টায়ও সফল হলো।
মিসরাতকে নিয়ে দূরে সরে গেল সাদমান। সাদমান যেতে না যেতেই আরিয়ানের নাক বরাবর একটা ঘুষি দিল কেউ। আসমিক এই কাজে সবাই হা হয়ে গেল। এই কাজটা আর কেউ নয়, নিশান নিজে করেছে। তবে আরিয়ানের নাকে ঘুষি মেরেই সে ক্ষান্ত হয়নি, আরিয়ানের গলা চেপে ধরল সরাসরি। অনেকক্ষণ ধরে অনেক নাটক দেখছি আমি, যথেষ্ট ধৈর্য নিয়ে চুপচাপ বসেছিলাম। আর সম্ভব নয়। এত বড় সাহস কোথা থেকে পাস তুই? হ্যাঁ, আমার হবু স্ত্রীর সাথে জোর জবরদস্তি করার সাহস তোকে কে দিয়েছে? সেই অধিকার তোকে কে দিয়েছে? শরীর এমনিতে দুর্বল, আরিয়ানের নাকে মনে হলো শরীরে সর্বশক্তি প্রয়োগ করে ঘুষি মেরেছে নিশান। নাক ফেটে রক্ত পড়ছে, তার সাথে আরিয়ানের মাথা এখন বনবন করছে। চোখের সামনে অনেকটাই ঝাপসা দেখছে সে। নিশানের শার্টের কলার পেছন থেকে আঁকড়ে ধরে তাকে নিজের দিকে ফেরালেন আহনাফ হক। এই জানোয়ার, তোর সাহস হলো কিভাবে আমার ছেলের গায়ে হাত তোলার? আমার ছেলে কে তা জানিস? আমাকে চিনিস? তোর মতো শত শত ছেলেকে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারি। কলার ছাড়ুন আমার। আপনার ছেলে যা করছে তার জন্য এটাই প্রাপ্য। তুই এখন আমাকে শেখাতে আসবি কি কি প্রাপ্য? আহনাফ হক আর নিশানের কোনো কথা কানে না নিয়ে আরিয়ানের কাছে ছুটে গেলেন জোহরা বেগম। শাড়ির আঁচল দিয়ে আরিয়ানের নাক চেপে ধরলেন। এদিকে নুছাদ চলে গিয়েছে ডক্টর ডাকতে। মিস্টার সাদমানকে ধরে সামনে কাঁপছে। বেশ বিশ্রী একটা ঘটনা সৃষ্টি হয়েছে এখানে। আরিয়ানের এই অবস্থা থেকে তার যেমন খারাপ লাগছে, ঠিক তেমনি আরিয়ানের উপর তার ওভার পসেসিভনেস নিয়েও তার ভয় হচ্ছে ভীষণ। হলো তো হলো শান্তি। আপনি আমার বোনের সুফা ক্যাঙ্কি বলে দাবি করেন নিজেকে, অথচ আজকে এটা কি করলেন আপনি? ইসরাতের কথার পরিপ্রেক্ষিতে সাদমান বলল, আরিয়ান এমনটা করবে আমি বুঝতে পারিনি। আমি পেরেছিলাম, আর আমি এই আরিয়ান হক থেকে এর বেশি কিছু আশাও করি না, কারণ আমার বোন এই লোক থেকে কষ্ট ছাড়া আর কখনো কিছুই পায়নি। এখন কি আপনার নিজের বন্ধু বাদ দিয়ে আরিয়ান হকের উপরে দরদ দেখানো শেষ হয়েছে? হলে দয়া করে চলুন, আর কত নাটক দেখব? আমার বোনের চেহারার দিকে একটা বার তাকিয়ে দেখুন কিরকম ভয় পেয়েছে আপু। আহনাফ হক আর নিশানের বাগবিতঙ্গা এখানে বিদ্যমান। তার মধ্যে আহনাফ হক নিশানকে মারতে উদ্যত হয়েছিল, কিন্তু পিছন থেকে ওনার হাত ধরে ওনাকে আটকে দিয়েছিলেন ইশতিয়াক। এরই মধ্যে ডক্টরকে নিয়ে নুছাদ রুমে আসলো। এই অবস্থা দেখে ডক্টর উচ্চস্বরে বলে উঠল, আপনাদের বলেছিলাম না দুজন করে রুমে ঢুকতে, আপনারা সবাই একসাথে এসেছেন কেন? এ কি আল্লাহ, মিস্টার হকের এই অবস্থা কেন? আরে আপনারা কি বোকা নাকি সবাই? ওনার অবস্থা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তার মধ্যে আপনারা কিভাবে আলা করলেন? ওনার হাত থেকে ক্যানোলা ছিঁড়ে যাওয়ার কি অবস্থা, ওনার তো নাক দিয়ে রক্ত পড়ছে। আরে আপনারা সবাই কি পেশেন্টকে মেরে ফেলবেন নাকি? কতবার বলছি উনি দুর্বল দুর্বল, আপনাদের কানে যায়নি সেই কথা? দেখি রুম থেকে বের হন, আপনারা সবাই এখনই বের হন। আহনাফ হক ছেলের দিকে একবার কাতর দৃষ্টিতে তাকিয়ে নিজের স্ত্রীর দিকে তাকালেন। জোহরা বেগম এখনও আরিয়ানকে ধরে রেখেছেন। নুছাদ অনেক বলে কয়ে জোহরা বেগমকে আরিয়ানের কাছ থেকে ছাড়িয়ে আনলেন। একে একে সকলে চলে যাচ্ছে রুম থেকে। রেনু আক্তার দু হাতে মিসরাতকে আগলে নিয়ে রুম থেকে নিয়ে বের হয়ে যাচ্ছেন। দরজার কাছে এসে একবার পিছনে ফিরে তাকিয়েছিল মিসরাত। ডক্টর এবং নার্স মিলে আরিয়ানকে ধরে বিছানায় শুয়ে নিজের প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন। এত কিছু হয়ে যাওয়ার পরও আরিয়ান নজর মিসরাতের দিকে, যদিও চোখ নিবু নিবু, তবুও বিড়বিড় করে মিসরাতের নাম উচ্চারণ করে যাচ্ছে সে। মিসরাত রুম থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্ত আরিয়ান কিছুটা জোরে বলল, তোমার মতো সঠিক সময় হয়তো আমি তোমাকে ভালোবাসতে পারিনি, অনুভব করতে ভীষণ দেরি করে ফেলেছি, কিন্তু নিজের মনে থাকা তোমার জন্য এই সুপ্ত অনুভূতি আমি অনেকবার অন্বেষণ করেছি। অনুভূতির এই অন্বেষণ শেষে আমি বুঝেছি যে আমি তোমাকে ভালোবাসি, একটু নয় অনেকটুকু। হয়তোবা দেরিতে এই অনুভূতি আমার হৃদয়ে স্থান পেয়েছে, কিন্তু এই অনুভূতিতে কোনো খাদ নেই মিসরাত। যতটুকু সম্ভব তোমাকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমি ভালোবাসি। ক্ষমতা থাকা সত্ত্বেও তোমাকে পাওয়ার জন্য কোনো ভুল পথ অবলম্বন করিনি। কারণ আর যাই হোক, ভালোবাসা কখনোই জোর করে হয় না। আমি তোমার মন জিততে এখানে এসেছিলাম মিসরাত, তোমার ভালোবাসা জিততে, তোমাকে জোর করে নিয়ে যেতে নয়। আমার অতীত তুমি শুনলে এটাও জানতে পারলে যে মোনা আমার হবু স্ত্রী হওয়া সত্ত্বেও তৎকালীন সময়ে আমি তার কথা বিশ্বাস করিনি। তোমার সাথে ইশতিয়াকের ছবি আর ভিডিও আমি বিশ্বাস করিনি।
কিছু বুঝতে পারলে? আমি বলি, মোনার থেকেও আমার বিশ্বাস তোমার উপর ছিল মিসরাত। কিন্তু যখন প্রপোজের ভিডিও আর ছবি টেস্ট করানোর পর সেটা সত্যি প্রমাণিত হলো, তখন আমার জায়গায় তুমি থাকলে কি করতে একটু বলতে পার? তার উপর তোমার ছোট বোন এসে যদি তোমার সামনে এসে কান্নাকাটি শুরু, যদি আজকে আমি বিছানায় না থেকে আমার লাশ থাকতো, তাহলে পারতে তো তার সাথে রাগ দেখাতে মিসরাত? আমার ভালোবাসা দেরিতে গঠিত হলেও তা মজবুত। অথচ তুমি নাকি একসময় আমাকে ভালোবেসেছিলে। তোমার মনের কোণে যদি আমার জন্য আসলেও এতটুকু ভালোবাসা থাকতো, তাহলে আমার মনে হয় না তুমি এত পাষাণ হয়ে থাকতে পারতে। তোমাকে পাওয়ার এই পাগলামিতে মত্ত হওয়ার পর, তাহলে আমি তোমাকে পাওয়ার জন্য আমার সকল চেষ্টা, সকল পাগলামির এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। তবে তোমাকে পাওয়ার ইচ্ছে আমার আজীবন থাকবে মিসরাত, আমৃত্যু থাকবে। মিসরাত স্তব্ধ হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে রইল। আরিয়ানের কথাগুলো তার কানে ঢুকছে ঠিকই, কিন্তু মাথায় যাচ্ছে না কেন? সে ভাবতে চাইছে, কিন্তু ভাবনার সময় পায়নি। তার আগেই রেনু আক্তার মিসরাতকে ঠেলে নিয়ে চলে গেল। তাদের পিছু পিছু ইসরাতও চলে গেল। শুধু দাঁড়িয়ে রইল সাদমান। দরজায় দাঁড়িয়ে তাকিয়ে রইল আরিয়ানের দিকে। সে অনেক কিছুই এই মুহূর্তে বুঝতে পারছে, যা আগে পারেনি। সে নিজেও একটা ছেলে, আর একটা ছেলের ভিতর কি চলছে সেটা একটু হলেও অনুমান করতে পারে সে। আরিয়ানকে নিয়ে সে নিজেও অনেক মজা করেছে মিসরাতের সাথে। তখন আরিয়ানকে নিছক মজা করার একটা প্রসঙ্গ ছাড়ার কিছুই মনে হতো না সাদমানের কাছে। তবে এখন তার আরিয়ানের জন্য কিছুটা কষ্ট হচ্ছে। তবে আরিয়ানের জন্য কষ্ট হলেও এখন আর কিছুই করার নেই, কারণ আফসোস সাদমান যেটা বুঝতে পারছে সেটা মিসরাত পারছে না। পারলে হয়তোবা হ্যাঁ করে দিত। সেই দিনের সেই ঘটনা পার হয়ে গেছে প্রায় 8 দিন। আরিয়ান এখনও এই শহরেই আছে, কারণ ডক্টর আহনাফ হককে বলেছে যাতে আরিয়ান সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে এখান থেকে না নিয়ে যায়। তাই বাধ্য হয়ে আরিয়ান সমেত আরিয়ানের পুরো পরিবারকে এখানে থাকতে হচ্ছে। আরিয়ান আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে দিনকে দিন। তবে সুস্থতাটা সম্ভবত পুরোপুরি শারীরিক, মানসিক সুস্থতা আর কখনো সে পাবে কিনা কে জানে। তবে সে মানসিক সুস্থতা পাক বা না পাক, তার পরিবারের সকলের সাথে সে এখন স্বাভাবিকভাবে থাকবে, এটাই আগে থেকে নির্ণয় করে রেখেছে আরিয়ান। আজকে বিকালের দিকে তার রুমে আহনাফ হক আর জোহরা বেগম এসেছিলেন। দুজনের মুখের অবস্থা থমথমে। তাদের মুখ দেখে স্মিত হেসে জিজ্ঞেস করলো আরিয়ান, কিছু হয়েছে? তোমরা এইভাবে আছো কেন? আহনাফ হক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুই কি আবারও ওই মেয়ের কাছে ফিরে যাবি আরিয়ান? আবারও পাগলামি শুরু করলি? এত তো সুস্থ হয়নি পুরোপুরি। সুস্থ হওয়ার সাথে সাথে কি আরও মিসরাতের নাম জপতে থাকবি? এই কারণে তোমাদের মুখের এই অবস্থা? আরে ধুর, একটাবার আমাকে অন্তত জিজ্ঞেস করলে পারতে। আগে থেকে সব অনুমান করে বসে আছো। মানে আমাদের অনুমান কি সঠিক ছিল? একদমই না। এবার জোহরা বেগম চমকে উঠে বললেন, তাহলে বলছিস তুই আর মিশরাতের পিছু নিবি না? ওকে ভুলে গেছিস পুরোপুরি? যার জন্য এত কিছু করলাম তাকে এত সহজে ভোলা যাবে বলে কি মনে হয় তোমাদের আম্মু? মিসরাতকে ভোলা এত সহজে সম্ভব নয়। এমনকি আদৌ ভুলতে পারবো কিনা আমি জানি না। তবে কি বলতো, আমার তার জন্য করা এই পাগলামির মাসুল কেবল আমি একা নই, তোমরাও দিয়ে চলেছ আমার জন্য। আমি তোমাদের চোখেতে আর জল দেখতে চাই না। আমি চাই না তোমাদের দুশ্চিন্তার কারণ হতে। যদি মিসরাত আমাকে ছাড়া অন্য কারোর সাথে ভালো থাকে তো থাকুক, আমি তাকে ভালোবাসি আম্মু। আর যাকে ভালোবাসি তার ভালো থাকাটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মিসরাতের পিছু না নিলে তোমরাও ভালো থাকবে আর মিসরাত নিজেও। তাহলে কেবল নিজের কথা চিন্তা করে আমার ভালোবাসার মানুষদের কষ্টের কিংবা বিরক্তির কারণ কি আমি হতে পারি? হব না আব্বু। আর কখনোই মিসরাতের জন্য পাগলামি করতে আমাকে দেখবে না তোমরা আম্মু। আহনাফ হক আর জোহরা বেগম দুজনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। দুজনে যে একটা অপ্রত্যাশিত খুশির হাতের মুঠোয় পেয়েছেন তা বোঝাই যাচ্ছে। আরিয়ান এত সহজে মিসরাতের পিছু ছেড়ে দিবে তা বোধহয় ওনারা কেউই স্বপ্নেও ভাবেননি। ছেলে মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তারা দুজন রুম থেকে। অপরদিকে রুম থেকে তাদের চলে যাওয়ার পর জানালা বরাবর তাকালো আরিয়ান। সন্ধ্যা হতে চলছে, অন্ধকার ঘনিয়ে আসছে পৃথিবীর বুকে। ঠিক যেমন করে অন্ধকার ছেড়ে গিয়েছে আরিয়ানের জীবনেও। অনেক করে সে চেয়েছিল একটু আলো ফেরত নিয়ে আসতে তার জীবনে। সে পারেনি, শত চেষ্টা পরেও সে ব্যর্থ। বাম চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার।
যেটা বাইরে থেকে দাঁড়িয়ে একজন ঠিকই লক্ষ্য করেছে। আয় আপু, আমার গায়ে হলুদ পরশুদিন, অথচ তুই এখনো এভাবে রুমের মধ্যে চোখ মুখ ফুলিয়ে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি রে তোর? হঠাৎ ইসরাতের কণ্ঠ কানে আসায় চমকে উঠল মিসরাত। দ্রুত মাথা নেড়ে জানালো সে ঠিক আছে। জানিস আপু, আজকে সাদমান আমাকে একটা গিফট দিয়েছে। ইসরাতের কথা মিসরাতের কানে গেল কিনা কে জানে, তবে তার কানে বাজতে লাগলো। মোনার কথার থেকে বেশি বিশ্বাস আমার তোমার উপর ছিল মিস্টার। সেটা ভেবেই মিসরাত বলে উঠল। আসলেই? ইসরাত ভাবলো মিসরাত বুঝি তার কথা বিশ্বাস করতে চাইছে না, তাই বলল, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দাঁড়া, নিয়ে আসি আমি গিফট। ইসরাত দৌড়ে গিয়ে সাদমানের দেওয়া গিফট নিয়ে এসে মিসরাতের সামনে তুলে ধরলো। মিসরাত আবার একটা কথা আওড়াতে লাগলো আপন মনে। তুমি নাকি আমাকে একসময় ভালোবেসেছিলে। তোমার মনের কোণে যদি আমার জন্য আসলেও এতটুকু ভালোবাসা থাকতো, তাহলে আমার মনে হয় না তুমি এত পাষাণ হয়ে থাকতে পারতে। ইসরাত হাসি মুখে মিসরাতের দিকে তাকিয়ে আছে কিছু শোনার আশায়, কিন্তু মিসরাতের মনোভাব ঠিক বুঝে উঠতে পারছে না। মিসরাত গিফটের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু আদৌ গিফট দেখছে কিনা ইসরাত বুঝতে পারছে না। আপু, তোর গিফট কি পছন্দ হচ্ছে না? হুম। আপু, আমার একটা কথা মনে এসে ভীষণ হাসি পাচ্ছে। জানিস কি, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই ফ্ল্যাটে। বাপের বাড়ি 3 তলায় আর শ্বশুর বাড়ি 5 তলায়। মিসরাতের কানে যায়নি, তার কানে বাজছে। যদি আজকে আমি বিছানায় না থেকে আমার লাশ থাকতো, তাহলে পারতে তো তার সাথে রাগ দেখাতে। না না না। মিসরাত আটকে উঠে দূরে সরে গেল। ইসরাত হতবিলম্ব হয়ে তাকিয়ে থাকা ছাড়া এখন আর কিছুই করতে পারছে না। আপু, তুই ঠিক আছিস? হ্যাঁ, এরকম অস্বাভাবিক আচরণ করছিস কেন? মিসরাত এবার এদিক সেদিক তাকিয়ে দৌড়ে চলে গেল ওয়াশরুমে। ইসরাত এখনো সেখানেই বসা। মিসরাতের এই অদ্ভুত ব্যবহারের কারণ তার মাথায় আসছে না। অন্যদিকে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ল মিসরাত। তার ভেতরটা কেমন জানি একটা চিনচিনে ব্যথা হচ্ছে, কিন্তু কেন? সে নিজে তো সব সম্পর্কের ইতি কাটিয়ে চলে এসেছে আরিয়ানের সাথে, তাহলে এত পিছুটান কেন অনুভূত হচ্ছে? দু প্রান্তে কাটছে দুটি আত্মা, দুটি হৃদয়, কিন্তু নিরবচ্ছিন্নভাবে কেউ কারোর কান্নার সাথে অবগত নয়। কারো মনে চাপা অভিমান জমা, তো কারো মনে চাপা অপমান। আব্বু, আসবো? চশমা নাকের ডগায় এনে লম্বা এক ফর্দের উপর চোখ বুলিয়ে যাচ্ছিলেন শোয়েব রহমান। ছোট মেয়ের বিয়ে বলে কথা, বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজে থেকে দিন 15-এর মতো ছুটি নিয়েছেন। এখানে এসেছেন প্রায় 7 দিন হয়ে গেল। আসার পর থেকেই মেয়ের বিয়ে চিন্তা ওনার মাথায় তাড়া করে বেড়ায়। বিশাল বড় হিসাব খুলে তাই বসেছেন খরচাপাতির অঙ্ক কষতে। এরই মধ্যে ইসরাতের কণ্ঠ কানে আসায় ওনাকে হিসেবে অঙ্ক কষা থেকে সাময়িক বিরতি নিতে হলো। হুশ করে একটা শ্বাস ছেড়ে বললেন, আয় আম্মু আয়। ইসরাত শোয়েব রহমান সামনে গিয়ে ওনার মুখ বরাবর বসলো। মুখে তার উদ্বিগ্নতার ছাপ বিরাজমান। কি রে আম্মু, মন খারাপ নাকি তোর? শুধু তো মন খারাপ না, সিম তো রাখছে দেখছে। কি হয়েছে? আব্বু, আপুকে নিয়ে কথা বলতে এসেছি আমি। আপুর আচরণ ইদানিং অস্বাভাবিক লাগছে আব্বু। কপাল কুঁচকে ফেললেন শোয়েব রহমান। এখানে আসার পর আরিয়ান সম্পর্কে সবই শুনেছেন তিনি। কখনো দীর্ঘশ্বাস ছেড়েছেন, তা কখনো আফসোস করেছেন, কখনো আবার পুরো অভিমান গা চারা দিয়ে উঠছিল। একতায় মিশ্র অনুভূতি। তবে ইসরাতের বিয়ের চিন্তার চক্করে সেসব মাথা থেকে বের করে দিয়েছেন নিজ দায়িত্বে। কিন্তু এখন মিসরাতের অস্বাভাবিক আচরণের কথা শুনেও আবারও কপালে চিন্তার ভাঁজ পড়ল ওনার। উনি নিজেও যে মিসরাতের মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষ্য করেননি এমন না, কিন্তু ব্যস্ততার মধ্যে সেসবের কারণ উদ্ঘাটন করতে ওনার বেশ একটা কৌতূহল আসেনি মনে। আপু, শুনছো কি বলেছি? তো কি করেছে আজকে মিশু আম্মু? আপু, সেদিনের ঘটনার পর থেকে কেমন জানি মনমরা হয়ে থাকে আপু। আর আমার মনে হয় আপু সারাক্ষণ ভেতর ভেতর কিছু একটা নিয়ে চিন্তা করে। মুখে আমাদের কিছুই বলে না, কিন্তু একটা অস্থিরতা কাজ করে তার ভেতরে। একটা কথা বললে মনে হয় শুনে না, কিন্তু অযথাই মাথা নাড়ে যেন শুনছে, বুঝছে। একটা কিছু দেখালে মনে হয় দেখে না, অথচ তাকিয়ে থাকে সেখানে। কেমন জানি একটা অন্যমনস্ক হয়ে থাকে। আর একটু আগে যা হলো, তাতে তো আমি নিজেই অবাক হওয়ার চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছি। কেন, কি হয়েছে? আমি আপুকে সাদমানের কাছ থেকে পাওয়ার একটা গিফট দেখিয়ে জিজ্ঞেস করছিলাম তার সেটা পছন্দ হয়েছে কিনা, অথচ সে চিৎকার করে না না বলে সিটকে দূরে সরিয়ে গেল।
চোখ মুখে ছিল তার এক অজানা ভয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না আপু, তার এরকম ভয় পাওয়ার কারণ কি? হঠাৎ হঠাৎ আটকে ওঠার কারণ কি? বুঝতে পারছিস আম্মু, তবে মাথায় আনতে চাইছিস না। মানে? একটু আগেই তো বললি সেদিনের ঘটনার পর থেকে। সেদিন এই ঘটনা বলতে কোন ঘটনা সেটা তুই জানিস, আর কাকে নিয়ে ঘটনাটা ঘটেছে সেটাও জানিস। তুমি বলছো আরিয়ান হকের কারণে আপুর এই অবস্থা? এটাই কি স্বাভাবিক চিন্তায় আসে না? কিন্তু আব্বু, এমনটা তো হওয়ার কথা না। তুমি ছিলে না সেখানে, কিন্তু আমি আর আম্মু ছিলাম, সাথে সাদমানও। তুমি আম্মু বা সাদমানকে জিজ্ঞেস করে দেখো, সেখানে আপু নিজের থেকে আরিয়ান হকের সাথে সকল প্রকারের সম্পর্কের ইতি ঘটিয়ে চলে এসেছে। নিজের থেকে এমনটা করেছে সে, কারো চোরাচুরিতেও নয়। তাহলে সে আবার আরিয়ান হকের কথায় কেন ভাবতে যাবে? সাদমানকে তুই পেরেছেই ফিরিয়ে দিতে? মানে? সাদমানের করা কাজের সাথে আরিয়ানের করা কাজের আমি তুলনা করতে চাই না। দুটো প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সাদমান যা করেছে সেটা তোর ভালোর জন্য, কিন্তু আরিয়ান যা করেছে সেটা মিশুকে ভুল বোঝে। সাদমান তোকে কারোর সামনে অপমান করতো না, সাদমান তোকে কারোর সামনে চড় দেয়নি। আরিয়ান মিশুকে সকলের সামনে অপমান করেছিল, চড়ও দিয়েছিল। তবে এইসবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সাদমান কখনো তোকে অসম্মান করেনি। সে যা বলতো বা করতো তাতে কখনোই তোর চরিত্র নিয়ে প্রশ্নের সিটি ফোটা ওঠেনি। কিন্তু আরিয়ান সরাসরি মিশুকে চরিত্রহীন বলেছিল। সাদমানের জীবনের শুরু থেকে তুই ছাড়া আর কেউ ছিল না। সে যত কিছুই করতো না কেন তোকে ভালোবেসে করতো, তোর ভবিষ্যতে কথা ভেবে। কিন্তু মিশুকে আরিয়ান তখনও ভালোবাসতো না। মিশুর আগেও আরিয়ানের জীবন মনা ছিল এবং তার সাথে আরিয়ানের বিয়েও ঠিকঠাক ছিল। এক কথায় বলতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক পার্থক্য। কিন্তু এরপরেও একদিক দিয়ে দুপক্ষের মধ্যে একটা অনস্বীকার্য মিল রয়েছে। বলতো সেটা কি? কি? সাদমান যেমন তোর জীবনের প্রথম পুরুষ, ঠিক তেমনই করে আরিয়ানও মিশুর জীবনে। সাদমান তোকে অনেক দূরে সরিয়ে রেখেছে ঠিকই, যখন তোকে আপন করতে চাইলো তখন রাগ দেখিয়ে হোক বা খুব প্রকাশ করে হোক, আলটিমেটলি তুই কিন্তু ফিরিয়ে গিয়েছিস তার কাছে। মিশুর মনের মধ্যে যে দাগ পড়েছে সেটা অনেক গভীরে চলে গিয়েছে, মনে ক্ষত তার অনেকটা গভীরে। তাই সে আরিয়ানকে এত কিছুর পরও মেনে নিতে পারছে না। কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আরিয়ানের জন্য এখনও তার মনে কোথাও না কোথাও একটা সফট কর্নার আছে। সেটা হয়তো আমরা কেউ দেখতে পারছি না, কিন্তু আমি তো তার বাবা, আমি কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। কিন্তু এটা তো হওয়া উচিত নয়, তাই না আপু? যে তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে তার সাথে কিভাবে তুমি সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিতে পারো? এটা কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলো না এক অর্থে? ইস্যু একটা ঘটনা কিন্তু শুধুমাত্র একটা নিছক ঘটনাই না। একটা ঘটনা ঘটার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে অসংখ্য কাহিনী, কিছু আমাদের জানা, কিছু অজানা। এতদিন পর্যন্ত আমরা কিছু জানতাম না, তাই নিঃসন্দেহে এটা অন্যায় ছিল ধরে নিয়েছি। এমনকি এখন ঘটনা জানার পরেও যে সেটাকে আমি অন্যায় বলছি না এমনটাও কিন্তু নয়। আরিয়ান যা করছে সেটাকে আমি সমর্থন করি না, কোনো মতেই না। কিন্তু আরিয়ান যা করেছে সেটা কি মোনার জন্য করেছে? করেনি। মোনার জন্য করলেও আমি না হয় ধরে নিতাম সে বাইরের একটা মেয়ে, যার সাথে কিনা দুদিন পরিচয়। তার জন্য আমার মেয়েকে অপমান করছে। সে কিন্তু মোনার কারণে মেজুকেও অপমান করেনি। হ্যাঁ, মোনার কথা হয়তো কিছুটা প্রভাবিত হয়েছে, পুরোপুরিও কিন্তু না। নয়তো বিনা কোনো পরীক্ষা ছাড়াই সব ভিডিও আর ছবি বিশ্বাস করে দিত। তো আরিয়ান এমনটা কার জন্য করেছে? নিজের বোনের জন্য, মায়ের পেটের বোন। সেই সময়টাতে আরিয়ানের কাছে নুজহাত আপন ছিল বেশি নাকি মিশু, বলতো? এটা বল। সেই সময়টাতে তোর কাছে আপন বেশি কে ছিল? সেই সময় মানে বুঝছিস তো, একেবারে যখন আমাদের দু পরিবারের সম্পর্ক ঠিক ছিল তখন। তো বলতো, তখন কি আরিয়ান তোর বেশি আপন ছিল নাকি মিশু? অবশ্যই মিশু। আরিয়ানের কারণে মিশু কষ্ট পেলে তুই ছাড়তে থাকে? বোনের জন্য তো পারলে জীবন দিয়ে দিস। তোদের দু বোনের সম্পর্ক কতটা গভীর সেটা তো আমি জানি। তো বলতো, ছাড়তি তখন আরিয়ানকে? আরিয়ানও ঠিক সেটাই করেছিল ইস্যু। হ্যাঁ, তার অপমান করার ভাষা অনেক জঘন্য ছিল, কিন্তু অপমান করার জন্য যে রাগের উদ্বেগ হয়েছিল সেটা কিন্তু এমনি এমনি আসেনি। তুমি কি তাহলে আপুকে সমর্থন করছো আপু? আমি কাউকে সমর্থন করছি না ইস্যু, আমি শুধু মিশুর বর্তমান মনের অবস্থার কথা তোকে বললাম। যদি আপু হুট করে বলে যে নিশান ভাইকে বিয়ে করবে না, তখন? আমি অন্তত আশ্চর্য হব না। তুমি কোনো প্রশ্ন করবে না তাকে? অবশ্যই করব।
আমি তো আগেই জিজ্ঞেস করে রেখেছিলাম মিশুর কোনো পছন্দ আছে কিনা বা নিশানকে তার পছন্দ হয়েছে কিনা। এখন যদি বলে বিয়ে করবে না, তাহলে আমি তো প্রশ্ন করতেই পারি তাকে। যদি বলে আরিয়ান হককে বিয়ে করতে চাই, তখন তুমি আটকাবে না তাকে? মিশু কোনো কিছু যাচাই বাছাই না করে ওঠার সিদ্ধান্ত নেওয়ার মেয়ে নয়তো আরিয়ানকে প্রস্তাবে সে কবেই রাজি হয়ে যেত। মিশুর উপর আমার আস্থা আছে, সে যাই করবে না কেন ঠিকঠাক চিন্তাভাবনা করেই তবেই করবে। এখন আপুর এই অবস্থা থেকে কিভাবে বের করে আনবো তাকে? কি করব আমি? মাথায় তো কিছুই আসছে না। আমার বিয়ে নিয়ে কতটা এক্সাইটেড ছিল আপু, অথচ সেই দিনের ঘটনার পর থেকে একেবারে চুপ। ভালো লাগছে না আমার আপুকে এভাবে দেখতে। কিছু করার নেই, কিছু করিসও না। তাকে তার মতো থাকতে দে, নিজের মনের সাথে বসতে দে, একটা সিদ্ধান্তে আসতে দে। এক কথায় তাকে একটু স্পেস দে, একটু একা থাকতে দে। মাথা নিচু করে বসে রইল ইসরাত। তার জীবনে এত গুরুত্বপূর্ণ একটা সময়ে তার বোনের এমন নিষ্প্রাহিতা একেবারে ভালো লাগছে না তার। শীতের অলস দুপুরে খেয়ে দিয়ে মোটামুটি এখন সবাই ঘুমে। নিরিবিলি পরিবেশ পেয়েই আরিয়ান গিটার নিয়ে চলে এসেছে ছাদে। শুধু গান গাইতে নয়, গান গাইতে তার নিরিবিলি পরিবেশ না হলেও চলে, কিন্তু গানের প্রতিটা লাইনের সাথে সাথে যে মনের কষ্টগুলো তুলে ধরতে গিয়ে চোখ ভিজে যায়, সেটা কেউকে দেখাতে রাজি নয় সে। বিশেষ করে তার মা বাবাকে নিজের কষ্ট নিজের মাঝে চেপে রেখে দিয়ে সামনে এগোতে চায় সে। অনুভূতিটুকু যেন তার একান্ত নিজের, কষ্টটুকুও না হয় নিজেরই থাকুক। নিজের চোখ থেকে ঝরে পড়া অশ্রুতে নিজের হাত ভিজে যাচ্ছে আরিয়ানের। চোখ তার বন্ধ, কিন্তু অশ্রুপাত এক মুহূর্তের জন্য বন্ধ নেই। গান গাওয়া শেষ হলেও সে চোখ খুলে না, আগের মতোই বসে রইল চোখ বন্ধ করে। হঠাৎ নিজের কাঁধে কারো স্পর্শ পেল। অনক নড়ল তার। তাকে স্পর্শ করা ব্যক্তিটিকে সেটা না দেখেই নিজের চোখ মুছে ফেল দ্রুত। এরপর মুখে একটা মেকি হাসি ফুটিয়ে তাকালো পিছনে। ইশতিয়াক এসে দাঁড়িয়ে আছে। আরে তুই কখন আসলে? ঘুমাওনি আজকে? কেন? আপ্রাণ চেষ্টায় মত থাকা তোমার লুকিয়ে ওষুধ দেখে ফেললাম বলে? আরে দূর, বেশ কয়েকদিন আসলে গিটার নিয়ে বসা হয় না, তাই আর কি ভাবলাম একটু সুর তুলি। আরাবকে দিয়ে আনিয়েছি গতকাল গিটারটা। পুরনো গিটার তো বাসাতেই পড়ে আছে, এটা নতুন হলেও ভালোই আয়ত্তে আনতে পেরেছি স্বল্প সময়ের মধ্যেই। নিজের আবেগকে কেন আয়ত্তে আনতে পারো না তাহলে আরিয়ান? কি কখন থেকে বলছো বলো তো? গানে তো আবেগ লাগবেই, আবেগ ছাড়া গান হয় নাকি আবার? আমি গানের আবেগের কথা বলিনি, সেটা তুমিও জানো। হয়তো কথা ঘুরিয়ে লাভ নেই আরিয়ান। আমি সব দেখেছি এবং সব শুনেছি, তোমার গানও আর তোমার চোখের পানিও। মলিন হাসলো আরিয়ান। পুরো দুনিয়া আমার চোখের পানি দেখে, অথচ যার জন্য এই চোখের পানি সেই মানুষটাই দেখে না, দেখতে চায় না। তার আশা ছেড়ে দাও আরিয়ান। জানি মুখে বলাটা সহজ, কিন্তু তোমার জন্য হয়তো জীবনের সবচেয়ে কঠিনতম কাজ এটা। তবুও সামনে আগাতে গেলে যে অতীত ভুলতে হবে। আরিয়ান কিছু একটা বলতে নেবে, এর মধ্যে ফোন বেজে উঠলো তার। কে ফোন করেছে আরিয়ান জানে না, কারণ ফোন আননোন নম্বর থেকে এসেছে। কিছুক্ষণ ফোনের দিকে তাকে কল রিসিভ করলো আরিয়ান। তুমি তাহলে আমার কথা মানবে না, তাই তো? আমাকে তোমার জীবনে ফিরে আসার আর দ্বিতীয় কোনো সুযোগ দেবে না, তাই তো? অপর প্রান্তে থাকা মানুষটার কণ্ঠ কানে আসা মাত্রই দাঁতের দাঁত পিছালো আরিয়ান। চল শক্ত হয়ে এলো তার। মুহূর্তের মধ্যেই আরিয়ানের মুখবয়ের এরকম পরিবর্তনের কারণ ঠাওয়ার করে উঠতে পারল না ইশতিয়াক। তবে অপর প্রান্তের ব্যক্তির সাথে আরিয়ানের কথোপকথনের ভঙ্গিতে বুঝতে পারলো মানুষটা আর কেউই নয়, মোনা নিজে। হাতে তোর বিরুদ্ধে কোনো যথোপযুক্ত প্রমাণ নেই বলে তিরিং বিরিং করছিস শুধু, তাই না? এই একটা সুযোগ তোর আমাকে জ্বালাতন করার। তবে রেস্টুরেন্টের ঘটনাটা কি ভুলে বসে আছিস? যদি সেদিন আরাব না থাকতো তবে তোর মৃত্যু নিশ্চিত ছিল। আরাবের জন্য একবার বেঁচেছিস, বারবার কিন্তু আমি ছাড় দেব না। সেদিন আমার হাবভাবে নিশ্চয়ই বুঝে গিয়েছিস যে তোকে জানে মেরে ফেলতে আমি দ্বিতীয়বারও ভাববো না। তাহলে এত মরার শখ তোর কেন জেগেছে বলতো? বারে বারে বিরক্ত করছিস, দুদিন পর পর ফোন দিয়ে এক একটা নাম্বার ব্লক করি, আবার নতুন নাম্বার থেকে ফোন দিস। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? আমার ধৈর্য শুধুমাত্র কাজের ক্ষেত্রে বেশি, অন্য সকল ক্ষেত্রে একেবারেই নেই বললেই চল। শুধু মিসরাতকে পাওয়ার জন্য ধৈর্যের সকল সীমা পরিসীমা অতিক্রম করেছিলাম আমি। তুই যদি মনে করিস যে তোকে মারার জন্য আমি ধৈর্য ধরে বসে থাকবো,
তাহলে তুই ভুল। এত সহজে না তো আমি তোমার হাতে ধরা পড়ছি, আর না তো তুমি আমাকে মারতে পারবে। তবে মৃত্যুর কথা যেহেতু তুললেই, তাহলে কারোর না কারোর মৃত্যু হোক, কি বলো? তবেই না তোমার কথার সার্থকতা পাবে। তুমি তো জানো তোমার প্রতিটা কথা আমার কাছে কতটা মূল্যবান। তাহলে এই কথারও মূল্য দিই, এই কথারও দাম রাখি। মানে? অপপ্রান্ত থেকে ফোন কেটে গেল, কিন্তু আরিয়ান যেন ফোন কান থেকে নামাতে ভুলে গিয়েছে। আর মাথায় এখন মোনার কথাটা ঘুরপাক খাচ্ছে বরংবার। মোনার কথায় আগাগোড়া সে কিছুই মেলাতে পারছে না, কারণ মৃত্যুর কথা বললো মোনা। ইসরাতের গায়ে হলুদের অনুষ্ঠান আজকে সন্ধ্যায়। যদিও সাদমান আর ইসরাত একই বিল্ডিংয়ে থাকে, তবুও পুরো বিল্ডিং লাইটিং করা কিংবা কয়েক রকমের ফুল দিয়ে সজ্জিত করার দায়িত্ব শহীব রহমান একা নিয়েছেন। বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে সাদমান আর ইসরাতের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। তাদের গায়ে হলুদ একসাথেই সম্পন্ন হবে। আজকে হলুদ সন্ধ্যায় নিশানের পরিবার দাওয়াত পেয়েছে, তবে কোনো এক কারণে নিশানের আব্বু আম্মু আসেনি, শুধু নিশান একা এসেছে। নিশান নিচে হাঁটাহাঁটি করতে লাগলো, উপরে গেল না, কারণ এখন রুমে সকল রমণীদের সাজুগুজু পর্ব চলছে। সেটা সে আগেই অনুমান করতে পেরেছে। অনেক মানুষই ইতিমধ্যে চলে এসেছে, কিন্তু কনে আর বরের আসা এখনো বাকি। কয়েক মিনিটের মধ্যেই নিশান দেখতে পেল সাদমানকে নিয়ে আসা হয়েছে হলুদের স্টেজে। মানুষের ভিড়ের মধ্যে নিশান খুব একটা সামনে এগোয়নি। দূর থেকেই নিশান আর সাদমান একে অপর দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়েছে। সাদমানকে স্টেজে নিয়ে বসানোর প্রায় 25 মিনিটের মধ্যে ইসরাতকে নিয়ে নিচে নেমে আসলো ইসরাত। বেশ ভালো লাগছে ইসরাতকে দেখতে। এমনিতেই সে সুন্দরী, মেকআপ গাঢ় করেনি, হালকা মেকআপেই তাকে দিব্যি লাগছে দেখতে। সবুজ লেহেঙ্গা পরেছে সে, কুকড়ানো চুলগুলো তার একেবারেই ছাড়া। টানা টানা চোখ দুটোতে কাজল দেওয়া হয়েছে আরো টান টান করে। জনসম্মুখেই সাদমান বুকের বাম থেকে হাত দিল। ভাবখানা এমন যে তার হৃদস্পন্দন যেন বন্ধ হওয়ার উপক্রম। সেদিকে তাকিয়ে লাজুক হাসলো ইসরাত। ইসরাতের থেকে নজর খানিকটা সরিয়ে হাসি মুখে মিশ্রাতের দিকে তাকালো সাদমান। তবে তাকানোর পরে তার মুখের হাসিটা ঠিক আগের মতোই রইল না, ম্লান হয়ে গেল। হওয়াটাই স্বাভাবিক। মিশ্রাতের পোশাক যথেষ্ট ভালো, সাজুগুজু ভালো হয়েছে, তবুও কেমন জানি একটা খাপছাড়া লাগছে তাকে দেখতে। তার দৃষ্টিতে অস্থিরতা আর মনের অন্তদ্বন্দ্ব ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না সাদমান। ইসরাতকে হাতে ধরে নিয়ে এসে সাদমানের পাশে বসালো মিশ্রাত। সামনের দিকে তাকিয়ে একটা স্মিত হাসি দিল। সাদমান মাথা নেড়ে হাসলো একটু। ইসরাত পাশে বসতে না বসতেই সাদমান বলে উঠলো, মিসরাতের কি হয়েছে? তাকে এমন দেখাচ্ছে কেন? এবার মুখের হাসি উবে গেল ইসরাতেরও। আপু, সেদিন রাতে হসপিটাল থেকে আসার পরপরই এমন অদ্ভুতভাবে পাল্টে গেছে। কিছুই বুঝতে পারছি না এমনটা কেন করছে। কেমন যেন এক অজানা চিন্তা, অজানা ভয়ে থাকে। এই চিন্তার উৎসকে তাও বুঝতে পারে না। আরিয়ান হক, কিন্তু কেন ঘুরে ফিরে ওই লোকটারই কেন আমার বোনের জীবনে প্রভাব ফেলতে হয় বুঝি না। ইসরাত আরো কিছু বলতে নিয়েছিল, তার আগে সাদমানের আম্মু হাসি মুখে এগিয়ে এলো তাদের দিকে। তাই এই প্রসঙ্গ নিয়ে আর কোনো কথা বাড়লো না দুজনে কেউই। গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন সাদমান আর ইসরাতকে তাদের বন্ধু মহলের কয়েকজন মিলিয়ে নিয়ে গিয়েছে স্টেজ থেকে তুলে নাচার জন্য। পিছনে ব্রেকগ্রাউন্ড মিউজিক বাজছে। চলতে সময় থমকে দাঁড়াই, জেগে জেগে স্বপ্ন দেখি হাই, তোমারই হাত ধরতে চাই ফাগুন হাওয়ায়। ইসরাত আর সাদমান দুজনের মুখে হাসি হাসি ভাব। একজনের চোখ আরেকজনের চোখে স্থির। আশেপাশে কোথায় কি হচ্ছে সেদিকে খেয়ালই নেই যেন তাদের দুজনের কারোরই। দুজন শুধু দুজনাতেই মত্ত, দুজনাতেই মগ্ন। মিসরাত সেদিকে তাকিয়ে স্মিত হাসলো। মিসরাতের পাশে এসে দাঁড়ালেন নিশান। তোমার শুকনো মুখে হাসি ফুটলো, তবে কি হয়েছে বলো তো তোমার? এই কয়েকদিন যাবৎ ফোন দিলে ফোন রিসিভ করছো না ঠিক মতো। আবার কখনো যদি রিসিভ করো তবুও কেমন যেন কম কথা বলো। যেটা জিজ্ঞাসা করছি ঠিক সেটার উত্তর দাও, এমন কেন করো? না কিছু না, আসলে। মিসরাত কথা শেষ করার আগেই ইসরাতের এক বান্ধবী ছুটে এলো তার কাছে। উচ্ছিত কণ্ঠে মিসরাতকে বলল, আপু, তোমার একমাত্র বোনের বিয়ে আর তুমি একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছো। আসো, আমার সাথে আসো, চলো সবাই নাচবো। এরপর নিশানের দিকে তাকিয়ে বলল, যদি আমি ভুল না করি তবে উনি তোমার উঠবি, তাই না?
মিশরাত কিছু বলার আগেই একগাল হেসে নিশান জবাব দিল, জি শালিকা সাহেবা, আমি আপনার হবু দুলাভাই। তাহলে তো হলোই, এক হবু জুটি ওখানে নাচছে আর এক হবু জুটি সেখানে যোগদান করবে। আসুন আসুন। মিশরাত আর নিশানকে নিয়ে মেয়েটি চলে গেল তাদের জুটিবদ্ধ নাচ দেখতে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এখন এখানে আসা অতিথিদের মাঝে বিরিয়ানি বিতরণ করা চলছে। নিশান প্রত্যেকের হাতে খাবার যাতে দেওয়া হয় তা তদারকি করে নিশ্চিত করছে। অতিথিদের মাঝে খাবার বিতরণ করা শেষ হয়ে গেলে বিরিয়ানির একটা প্যাকেট হাতে নিয়ে চলে গেল মিশরাতের কাছে। শুকনো মুখটা একটু তরতাজা করবে, আমি করে দেই। খানিকটা ব্রুক কুচকে মিশরাত তাকালো নিশানের দিকে। খাওয়া দাওয়া তো মনে হয় সব ছেড়েই দিয়েছ। কয়েকদিনের ব্যবধানে কেমন শুকিয়ে গেছ, এরপর তো দুর্বল হয়ে পড়বে। বিয়ের দিন যদি মাথা উল্টে পড়ে থাকো তাহলে তো আমি লক্ষ্যগ্রস্ত হব, সমাজ আমাকে দূরছাই করবে, ভাবতে আমার মাথা চুল কাটা দিয়ে উঠছে। নিশানের কথা শুনে হালকা হাসলো মিশরাত। এত অল্প হাসিতে আমার মন ভরেনি। যাই হোক, আগে নিজের পেট ভরো, আমার মনটা না হয় পরে ভরুক। তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। আরে আপনি কেন আনতে গেলেন? আমি নিজেই তো যেতাম। তোমাকে বলবো বলবো করে কেন জানি বলা হয়ে ওঠেনি। তুমি আমাকে রেস্টুরেন্টে দেখা করার সময় কি বলেছিলে মনে আছে? আচ্ছা আমি বলি, তোমাকে আমি বলেছিলাম আমরা একজন আরেকজনকে তুমি করে বলবো। আমি আমার কথা রেখেছি এবং রাখছি, কিন্তু তুমি সেদিন হসপিটালে আমাকে সেই যে আপনি বলা শুরু করলে, এখনো বলেই যাচ্ছ। হসপিটাল থেকে ফেরার পর এত পরিবর্তন কেন আসছে তোমার মধ্যে? না কিছু না, আসলে খেয়াল ছিল না সম্বন্ধের বিষয়টা। দুঃখিত, পরবর্তী সময় থেকে ঠিক করে নিব। তোমার হাতের আংটিটা কোথায়? চমকে উঠল মিশরাত। নিশান তার হাতের দিকে লক্ষ্য করেছে। সে তো নিশানের দেওয়া আংটি সে কবেই খুলে রেখে দিয়েছে। হসপিটালে যেদিন গিয়েছিল সেদিন আংটি ছিল না হাতে। তাহলে আজকেই কেন সে জিজ্ঞেস করছে? সেদিন লক্ষ্য করেনি। কি হলো, কিছু বলছো না যে? আংটি খুলে রেখে দিলে যে? আংটি পছন্দ হয়নি তোমার? আরেকটা চাই? আরে না না, আসলে আংটি পরে থাকতে আমার ভালো লাগে না তো, তাই। এটাও বিশ্বাস করতে বলছো? মিশরাত প্রচন্ড অস্বস্তিতে পড়ে যাচ্ছে। সে যেই এক্সকিউজ দেখিয়েছে সেটা যে আসলেই গ্রহণযোগ্য নয় সেটা সে নিজেও বুঝেছে, কিন্তু হুট করে আর কিছু আসেনি তার মাথায়। নিশানের দেওয়া আংটি হাতে রাখার ইচ্ছে হয়নি তার। এটা তার মনের মর্জি, নিজের মনের উপর কি করে জোর করা যায়? আচ্ছা, সে কি আসলে নিশানকে মন থেকে গ্রহণ করতে পারছে, নাকি সবটা তার বাবার মুখের দিকে তাকিয়ে অ্যাডজাস্টমেন্ট? উত্তর জানা নেই মিশরাতের। আরিয়ানের কাছে একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে অনেকগুলো ছবি এসেছে। ছবিগুলো কে পাঠিয়েছে তা আরিয়ান জানে না, কারণ ছবিগুলো দেখে তার আর কিছুই জানার ইচ্ছে নেই। ছবিগুলোতে মিশরাতের সাথে নিশানের নাচার মুহূর্তগুলোকে বন্দি করে তোলা হয়েছে। মিশরাতের হাত নিশানের কাঁধে ছিল, আর নিশানের হাত মিশরাতের কোমরে। মিশরাতের মুখে কোনো হাসি না থাকলেও নিশানের মুখে হাসি ছিল একরাশ। আরাব বেশ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে ফোনের দিকে। ছেলেটা মনের অদৃশ্য আঘাত এখনও শুকায়নি। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে প্রতিনিয়ত। এখন কাটা গায়ে নুনে ছিটা দেওয়ার কোনো মানে হয়? আরাব বুঝতে পারছে না ছবিগুলো কে পাঠিয়েছে, কিন্তু এতটুকু বুঝতে পেরেছে যে আরিয়ানকে মানসিক কষ্ট দেওয়ার অভিপ্রায়েই এই কাজটা করা হয়েছে। আর আপাতত এই কাজ করার মতো মানুষ আরাবের একজনকে মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আরাবের ধারণা ঠিক করে দিয়ে মেসেজ আসলো সেই নাম্বার থেকে। সেখানে লেখা ছিল, তো কেমন বোধ করছো আরিয়ান? মিশরাতকে দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? লাগবে নাই বা কেন? কি সুন্দর সেজে গুজে হবু স্বামীর সাথে নাচছে, দেখতে তো দারুণ লাগছে আমার কাছে ব্যাপারটা। আর কতটা ক্লোজ দেখো, কতটা কাছাকাছি একজন আরেকজনের। উফ, আরো কাছাকাছি থাকলে আর একটু ভালো হতো, তাই না? সমস্যা নেই, বিয়ে তো হয়ে যাবে তখন তো। যাই হোক, তুমি তোমার অনুভূতি অবশ্যই আমাকে জানাবে, কেমন? বাই দ্য ওয়ে, চিনতে পারছো তো আমি কে? দাঁত কিরমির করতে করতে আরাব বলল, এই মেয়ের সমস্যা কি? হ্যাঁ, তোর সাথে কোনো জন্মের শত্রুতা এই মেয়ের? মানুষ এতটা আজরাইল কেমনে হয় রে ভাই? এই মেয়ে তুই এক অকর্মণ্য। ভালো কথা, তোর কাজ করার মতো কিছুই নেই।
তো তুই ফালতু দেখে কি এই ফাজলামো অন্যের সাথে দেখাবি? জানিস আমার কি পরিমাণে রাগ হচ্ছে? এখন মনে হচ্ছে তোর সাথে সাথে সেদিনও আমি কেন তাকে 2-4টা চট থাপ্পড় দিলাম না। আরাব এত সব কথা ফোনের দিকে তাকিয়ে বলে যাচ্ছিল, কিন্তু আরিয়ানের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তার দিকে ফিরে তাকিয়ে দেখলো অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে আরিয়ান। আরিয়ানের মুখবয় এখন কি অবস্থায় আছে তা আরাব দেখতে পারছে না, তবে তার নাক টানার শব্দ শুনতে পাচ্ছে আরাব। আলতো করে আরিয়ানের হাতের উপর হাত রাখলো আরাব, এরপর নমনীয় কণ্ঠে ডাক দিল, আরিয়ান। আরবের দিকে না তাকাতেই সেখান থেকে উঠে চলে গেল আরিয়ান। তবে আরব দেখতে পেল ডান হাতটা একেবারে চোখের সামনে নিয়ে চোখ মুছে ছেলেটা। আরিয়ান কি কাঁদছিল তখন? তাহলে আরিয়ান যেতে না যেতেই ইশতিয়াকের আগমন ঘটল রুমে। মূলত আরিয়ানের সাথে কথা বলতে এসেছিল সে, কিন্তু এসে দেখতে পেল আরাব রুমে বসে আছে, কিন্তু আরিয়ান নেই। আরিয়ান কোথায়? ইশতিয়াকে ডাকে আরাব ফিরে তাকালো তার দিকে, এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওই মোনা নামের শাকচুন্নিটা আমাদের আরিয়ানকে একটুও শান্তিতে থাকতে দিচ্ছে না ইশতিয়াক। শান্তি কেন বলছি, শান্তিতে তো আরিয়ান এমনিতেও নেই। ভালো থাকার, শান্তিতে থাকার অভিনয় করে যাচ্ছে, আঙ্কেল আন্টির মনের দিকে তাকিয়ে চেষ্টা করে যাচ্ছে সময়ের সাথে সাথে নিজের মনের ক্ষতগুলোকে মেটানোর। অথচ ওই পেতনি, ওই ডাইনি, ওই রাখো রাখো, আগে বলো কি হয়েছে? মনো আবার তাকে ফোন করে বিরক্ত করছে? না, ফোন দেয়নি, বিরক্তও করেনি, তবে তার থেকে অনেক বেশি কিছু করেছে, যার জন্য আরিয়ান আজকে আবার ওকে দিচ্ছে। কি? কেন? আরাব ফোন ধরলো ইশতিয়াকের মুখ বরাবর। কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে ইশতিয়াক বলল, এগুলো মনো পাঠিয়েছে? কিন্তু এটা কি করে সম্ভব? মনো কি মহিষাতের সামনে গিয়ে এত ফ্রি হয়ে চলাফেরা করে বা ছবি তুলতে পারবে নাকি? তার যাওয়ার তো প্রয়োজন নেই, লোক লাগিয়েছে নিশ্চয়ই মিশরাতের পিছনে। কিন্তু সেই লোকও বা যাবে কি করে মিশরাতের বাসায়? যাকে তাকে নিশ্চয়ই ঢুকতে দেবে না মিশরাতের আব্বু ওনার বাসায়। বিয়ে বাড়িতে এইরকম কতজনের কত কিছু বলে ঢোকে, আর সাদমান ইশরাত একই বিল্ডিংয়ে থাকে, পুরো বিল্ডিংয়ের মানুষ সাথে কিছু একটা বলে সামিল হয়ে যাওয়ার খুব অসম্ভব কিছু না। মনো কি আসলে মিশরাতের কোনো ক্ষতি করে দিবে? সেদিন তো আরিয়ানকে ফোন করে কাকে যেন মারার হুমকি দিল। মিশরাত ছাড়া তো সেটা আর কেউ হবে না, কারণ আরিয়ান তাকে মেনে না নেওয়ার কারণে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো মিশরাত। আরিয়ান সেদিন আমাকে বলছিল মিশরাতকে ফোন করে সাবধান করবে কিনা, কিন্তু আমি না করেছি। এখন তাদের পরিবারের একটা অনুষ্ঠান চলছে, শুধু শুধু তাদের মাথায় চিন্তা ঢুকিয়ে লাভ কি? তাছাড়া এখন ফোন করলে হয়তো আরিয়ানকে ভুল বুঝতে পারে, ভাবে তাদের খুশি দেখতে পারছে না, তাই মিথ্যে চিন্তা ঢোকাচ্ছে। এর সাথে মিশরাতের ক্ষতি করার কি সম্পর্ক? নজর যেহেতু মিশরাতের ওপর রাখা শুরু করে দিয়েছে, তাই ক্ষতিও তো করতে পারে। আমিও ভাবছি কালকের দিনটা যাক না হয়, আগামীকাল তো ইশরাতের বিয়ে, পরশু না হয় বলবো আরিয়ানকে যাতে মিশরাতকে ফোন করে সতর্ক করে দেয়। আরাব ইশতিয়াকের সাথে সম্মত হলো, মাথা নেড়ে সায় দিল। কেবল আগামীকালের অপেক্ষা এখন।